হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আর তোর ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি তোমাদের এক ছাগলের গল্প বলবো। মানে ছাগল মানে ভেবো না যে মাঠে ঘাটে যেগুলো ঘুরে বেড়ায়, যদিও দেখা যেতেও পারে মাঠে, যাই হোক। গোট অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম, একজন গ্রেটেস্ট অফ অল টাইমের কথা এই ভিডিওতে আমি বলবো। তো গ্রেটেস্ট অফ অল টাইম বলতে আমরা কি বুঝি? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, এনাদের ছবি, নাম এগুলোই আমাদের সামনে ভেসে ওঠে। কিন্তু ইস্ট বেঙ্গলও এরকম একজন গ্রেটেস্ট অফ অল টাইম আছেন, মিস্টার কার্লোস কোয়াদ্রাত। গ্রেটেস্ট অফ অল টাইম কেন বলছি? তার কারণ তিনি 12 বছর পরে ইস্ট বেঙ্গলকে ট্রফি দিয়েছেন। তো তিনি তো গ্রেটেস্ট অফ অল টাইম হবেই, ইস্ট বেঙ্গল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কোচ। হ্যাঁ, সার্কাস আমি করছি। হয়তো তোমাদের মনে থাকবে, যারা যারা কালকের লাইভটা দেখেছিলেন, আমি বলেছিলাম যে সৌভিক চক্রবর্তী, তাকে হয়তো আমরা রাইট ব্যাক খেলতে দেখবো, এবং প্রসেনজিৎ দা বলেছিল হেক্টর উস্তে, তাকে আমরা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতে দেখবো। তার কারণ ওই গ্রেটেস্ট অফ অল টাইম অর্থাৎ গোট কোচের এই সাহসটা নেই যে তিনি ডাবল স্ট্রাইকারে খেলবেন। আর মাঠে 7 জন ডিফেন্সিভ মাইন্ডেড প্লেয়ার রাখতেই হবে, কিছু করার নেই। তাকে নন্দকুমারকে রাখতেই হবে, কিচ্ছু করার নেই। তিনি 2 জন ডিফেন্সিভ ব্লকার নিয়ে খেলবেন। আজকের গোট কোচের কয়েকটা অসম্ভব সুন্দর সিদ্ধান্ত নিয়ে একটু কথা বলবো। প্রথমত আনোয়ার আলী, তিনি আজকের মাঠে টোটাল 4টে পজিশনে খেলেছেন, ডিফেন্সের বোথ সাইড, রাইট ব্যাক, লেফট ব্যাক, কখনো বা অ্যাটাকার। মানে আজ পর্যন্ত আমি আমার জীবৎকালে, মানে আমার এই যে 24 ইয়ার্স, 24 বছরে আমি কোনোদিন দেখিনি কোনো কোচকে হাতে রাইট ব্যাক রয়েছে, অর্থাৎ রেগুলার রাইট ব্যাক হাতে রয়েছে, তাকে খেলাবো না, তাকে খেলিয়ে যিনি রাইট ব্যাক নন, অর্থাৎ যিনি প্রপার রাইট ব্যাক নন, অর্থাৎ ইরেগুলার রাইট ব্যাক, তাকে আমি খেলাবো। আমার টিম, আমার মর্জি, যা মনে হবে তাই করবো। টিমটা তো আমার, আমায় কেউ কিচ্ছু বলতে পারবে না, কেউ কিছু জিজ্ঞেস করতে পারবে না। জিজ্ঞেস করলেই আমার উত্তর একটাই হবে, ট্রাস্ট দ্য প্রসেস। প্রসেসটা তো চলছে। তো একটা ছোট্ট এক্সাম্পল দিলাম জাস্ট। প্রভাত লাকড়া, তিনি আজকে টিমে ছিলেন, যে কন্ডিশনেই থাকুন না কেন তিনি আজকে টিমে ছিলেন। তো টিমে ছিলেন মানে এইটা আমি ধরেই নেবো যে তিনি খেলার মতো কন্ডিশনে ছিলেন। তার কারণ আগের ম্যাচেসগুলোতে তিনি টিমে ছিলেন না, অর্থাৎ 18 জনের যে দল, সেই দলে প্রভাত লাকড়া ছিলেন না। তো তার মানে তিনি ম্যাচ খেলার মতো ফিট ছিলেন না। কিন্তু আজকে তিনি 18 জনের দলে ছিলেন, তো ছিলেন মানে এটা ধরে নেওয়া যায় তিনি ফিট। তাহলে কোন যুক্তিতে, কিসের ওপর বেস করে সৌভিক চক্রবর্তী রাইট ব্যাক পজিশনে শুরু করলেন? পরে আনোয়ার আলী, মানে সত্যি কথা বলতে গেলে আনোয়ারকে দেখে আমার সত্যি খারাপ লাগে, কারণ এত ভালো একটা প্লেয়ার। যাই হোক, আনোয়ারের সঙ্গে আমার পার্সোনাল একটা ব্যাপার, সেটা আমি যদি সাইডে রেখেও বলি, মানে আনোয়ারের জন্য আমার রীতিমতো খারাপ লাগে। হি ট্রাইড হিজ বেস্ট, হি ডিড এভরিথিং, বাট এমন একটা টিমে সে এসেছে, সত্যি কথা বলতে গেলে এমন একটা কোচের আন্ডারে সে পড়েছে, গোট কোচের আন্ডারে সে পড়েছে। কি যে হচ্ছে, কে যে কি করছে না করছে, কোথায় কে নামছে, প্রতিটা ম্যাচে আমরা এক্সপেরিমেন্ট দেখছি। যেরকম আমরা ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করি, সে এক্সপেরিমেন্ট দেখছি। তো যাই হোক, খুব বেশি কিছু বলবো না, শুধু একটাই আমার বক্তব্য থাকবে, এই গোট কোচ কবে যাবেন? আমি কোনোদিন কোনো কোচকে নিয়ে, আমার মুখে কিন্তু এটা শুনবেন, আমি বলেছি, আমি প্রথম থেকেই কিন্তু এইটা বলে এসেছি, কার্লোস কোয়াদ্রাত আমার অত্যন্ত অপছন্দের একজন কোচ। আমি তাকে পছন্দ করি না, এবং আমার অত্যন্ত অপছন্দের একজন কোচ হচ্ছেন কার্লোস কোয়াদ্রাত। কিন্তু তা সত্ত্বেও অন ক্যামেরা আমি কোনোদিন এসে
এইটা বলিনি যে কার্লোস কোয়াদ্রাত যদি ইস্ট বেঙ্গলে না থাকেন তাহলে আমি খুশি হব, বা তার পদত্যাগ চাই, বা তিনি কোচ না থাকলে আমি খুশি হব। কিন্তু আমার সত্যি এটা খারাপ লাগে। দেখো, এই যে ম্যাজিশিয়ান, প্রফেসর, এইগুলো কিন্তু কয়েকটা স্পেসিফিক জায়গা থেকে বানানো হয়েছে, ঠিক আছে? দু একটা মিডিয়া রয়েছে, তারাই আর কি সমর্থকদেরকে এইরকম ভাবে কার্লোস কোয়াদ্রাতকে প্রেজেন্ট করেছিলেন যে কার্লোস কোয়াদ্রাত ভগবান, তিনি গোট, তার ওপরে কোনো প্লেয়ার হয় না, তার উপরে কোনো কোচ হয় না। মানে সত্যি কথা বলতে গেলে কোনো প্লেয়ার তার উপরে নয়, কোনো কোচ তার উপরে নয়, তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি সেরা, তিনি প্রফেসর। তার কারণ তাকে যে প্লেয়ারই দেওয়া হোক না কেন তিনি সেখানে ফুল ফোটাবেন। কিন্তু ফুল ফোটানোটা না তার পক্ষে কোনোদিনই সম্ভব ছিল না। আমি তোমাদেরকে আজকের বলছি, ইস্ট বেঙ্গল খারাপ খেলেছে বলে বলছি না, তার পক্ষে ফুল ফোটানো কোনোদিনই সম্ভব ছিল না। আমি কেন বলছি সম্ভব? এই কারণেই ছিল না, তার কারণ তিনি ভালো প্লেয়ারদের নিয়ে বারবারই খারাপ করেছেন। আমি খারাপ করেছেন কথাটা বলছি, যদিও এর থেকেও একটা খারাপ শব্দ বলা উচিত, মানে বাংলা কথা যেটাকে বলে ধেড়িয়েছেন। তিনি সবসময় এটাই করেছেন। তিনি ওই আর কি একটা লড়াই করতে পারে, একটা আবেগ দিয়ে ফুটবল, এই জিনিসই কিন্তু তার থেকে আমরা দেখে এসেছি। কিন্তু আবেগ দিয়ে ভালো ফুটবল খেলা যায় না। হয়তো একটা দুটো ম্যাচে যায়, হয়তো একটা নকআউট টুর্নামেন্টে যায়, কিন্তু আবেগ দিয়ে কখনোই লং টুর্নামেন্টে, মানে লিগের মতো টুর্নামেন্টে ভালো করা যায় না, এটা হয় না। আবেগ দিয়ে হয় না প্রফেশনাল ফুটবলে, আবেগের কোনো জায়গা নেই। প্রফেশনাল ফুটবলটা পুরোটাই কিন্তু নির্ভর করে ট্যাকটিক্যাল গেম, ম্যাচ রিডিং, চেঞ্জ, অ্যান্ড অবভিয়াসলি প্রপার ফরমেশন, স্টেবিলিটি অফ দ্য টিম। এইগুলো কিন্তু কোনোটাই নেই কার্লোস কোয়াদ্রাতের কোচিংয়ে, এবং যা হওয়ার ঠিক সেটাই হচ্ছে। এবং আমি এইটুকু বলতে পারি, পরবর্তীকালে যদি কার্লোস কোয়াদ্রাত থেকে থাকেন, তাহলে তিনি যদি এরপরে সবকটা ম্যাচেও যেতেন, তাহলেও কিন্তু আমার বক্তব্য কোনোদিন চেঞ্জ হবে না। তার কারণ আমি তাকে কোচ বলে মনে করি না। আমি আজকের অন ক্যামেরা বলছি, এরপর লাইভে আসবো, কিন্তু খারাপ লাগে ইস্ট বেঙ্গল সাপোর্টার্সদের জন্য, সমর্থকদের জন্য। আমি তোমাদেরকে আজকে অন ক্যামেরা একটা কথাই বলবো, তোমাদেরকে না ভুল বোঝানো হয়। আর সত্যি কথা বলতে গেলে ইস্ট বেঙ্গল সমর্থকরা আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকি, আমাদেরকে একটু ভালো যদি কেউ কিছু বলে তাহলেই আমরা ভীষণ আনন্দিত হয়ে যাই, তার কারণ আমাদের যে দেওয়ালে পিঠটা ঠেকে গিয়েছে। এইবার ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল বলো। স্টিফেন কনস্ট্যান্টাইন অত খারাপ টিম নিয়েও কিন্তু নাম্বার 7-এ শেষ করাতে পেরেছিলেন। কার্লোস কোয়াদ্রাত কি করেছেন? সুপার কাপের পারফরমেন্স আমি ধর্তব্যের মধ্যেই রাখি না, আবারও বললাম। তো এই পর্যন্তই ছিল। যারা যারা আমার সঙ্গে একমত, অবশ্যই ভিডিওতে তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে বলো। আর লাইভে দেখা হচ্ছে একটু পরে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিয়ে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন মধ্যে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে ভিডিওতে।